মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরজাহান কেমন আছো? জি মিস, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি মা। আচ্ছা, একজন ইনভাইটে তোমার আছে, কোনো নাম নাই। হ্যাঁ, 10 MWK এরকম দিয়ে লেখা। আবার গ্যালাক্সি J2 এরকম দেওয়া 2016। জি মিস। একটু দেখো তো মা, ওদেরকে ক্লাস রোল অনুযায়ী তারপরেই করতে হবে। আচ্ছা, সারিকা ইসলাম মাহি, রোল 3 আমাদের ক্লাসে না? নুরজাহান? জি মিস। মিস আমি তো ঠিক জানি না, আমি তো নিজেই নতুন আসছি, আচ্ছা সবাইকে ঠিক মতো চিনি না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। এটা ধরো রোল দেওয়া আছে তাসনিয়া জাহান নিশি। একটু দেখো তো, মানে রোল দিয়ে জয়েন হলে ভালো হতো। মিস ওরা তো মনে হয় আর্টসের মেয়ে। এগুলা মোবাইল নাম্বার দিয়ে বলে কিভাবে এডমিট করব? আচ্ছা, আমি তারপর রোলটাকে এডমিট করছি। নাম তামান্না নওশীন হোসেন। তামান্না কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নুরজাহান, তুমি মানে আমার ইয়েতে মেসেঞ্জারে যে পাঠিয়েছিলে, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, মেসেঞ্জারে যে পাঠিয়েছিলে বাড়ির কাজটা জি দিয়েছিলাম, জি মিস, ভুল হয়েছে। অন্য কেউ আর দেয়নি। আমি একটু বাড়ির কাজটা নিয়ে আলোচনা করব, করে তারপর আমি পরের ক্লাসে যাব, মানে পরের নতুন অঙ্কে যেটা আমরা করছি বোর্ড কোশ্চেন সলিউশন। একটু আচ্ছা মিস। দেখো, হ্যাঁ, বাড়ির কাজটা আগে দেখো। সবাই প্রশ্নটা সবার কাছে তো আছেই, আমি আর প্রশ্নে যাচ্ছি না। আমাদের ক প্রশ্নে বলেছিল মেসার্স লাবণী অ্যান্ড কোম্পানি লেনদেন সময় ডেবিট ক্রেডিট পক্ষ কারণ উল্লেখ করো। আচ্ছা, আমি একটু প্রশ্নে আগে ক নাম্বার প্রশ্ন শুধু এটা বলেছিলাম, কিন্তু আমার প্রশ্নটা ভুল হয়েছিল। মানে কতে ওইটা লিখে তারপর আবার নিচে কোশ্চেনগুলো দিয়েছিলাম, অর্থাৎ প্রশ্নের প্যাটার্নটা ঠিক ছিল না। উদ্দীপকটা হওয়ার পরে প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে এটা: উপরোক্ত লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ লিখো। খ প্রশ্নে মেসেজ লাবণী অ্যান্ড কোম্পানির সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো আর প্রমাণ করো L+E। তোমরা অঙ্কটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আর হচ্ছে যারা করেছো তারা খাতাটা সামনে রাখো। আমাদের ক প্রশ্নে দেখো, এখানে লেনদেন সমূহ ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণ সহ উল্লেখ, আধুনিক পদ্ধতিতে কারণ সহ উল্লেখ। দেখো এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আমাদের টাকা লিখতে হবে। আর এখানে দেখো কারণটা প্রতিষ্ঠানের নগদ অর্থ, নগদ অর্থ সম্পদ, আমরা ব্র্যাকেটে সম্পদ দিব। নগদ অর্থ যেহেতু সম্পদ, বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। অন্যদিকে মালিক প্রতিষ্ঠানে নগদ অর্থ আনয়ন করায় মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। 5 নাম্বার হচ্ছে আমাদের এসি ক্রয় করা হয়েছিল 5 তারিখের লেনদেনে। অফিসের জন্য একটি এসি ক্রয় 60,000 টাকা। অফিস সরঞ্জাম, এসি ক্রয়ের ফলে কি হচ্ছে? অফিস সরঞ্জাম বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, তাই ডেবিট। নগদান হিসাব কি হচ্ছে? যেহেতু এসি ক্রয় করতে গিয়ে নগদ টাকা কারবার থেকে চলে গেছে, এই জন্য নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এসি ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে একদিকে অফিস সরঞ্জাম নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে, তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট।
9 তারিখের লেনদেনটি হলো মালিকের ব্যক্তিগত তহবিল হতে 20,000 টাকায় অফিসের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয়। ব্যক্তিগত অর্থ ব্যবসায় কোনো কিছু নিয়ে আসলে সেটা অতিরিক্ত মূলধন হিসাবে বিবেচনা করা হবে, অর্থাৎ মূলধন হিসেবে বিবেচনা করা হবে। তাহলে ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ডেলিভারি ভ্যান ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে একদিকে ডেলিভারি ভ্যান নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে মালিকের নগদ অর্থ দিয়ে ডেলিভারি ভ্যান। কে বলো, কথা বলো। ম্যাডাম আজকে না বুধবার, আজকে তো আপনার মানে সরি ওয়ানের ফার্স্ট পিরিয়ড ছিল না ম্যাথ? ফার্স্ট পিরিয়ড ম্যাথ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। না, আজকে তো আমার কমার্সের সাথে হচ্ছে ফার্স্ট পিরিয়ডের ক্লাস। ম্যাডাম রুটিন অনুযায়ী তো ক্লাস 1 এর আজকে ম্যাথ, আজকে বুধবার ফার্স্ট পিরিয়ডে ম্যাথ। ওটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা চেঞ্জ করে মঙ্গলবার নতুন রুটিনে মঙ্গলবারে নেওয়া হয়েছে। আমার এখন ফার্স্ট পিরিয়ডে 10 এর সাথে, সেকেন্ড পিরিয়ড 9 এর সাথে, আর থার্ড পিরিয়ড হচ্ছে তোমার 7 এর সাথে। আচ্ছা, খেয়াল করো। ডেলিভারি ভ্যান ক্রয়ের ফলে প্রতিষ্ঠানে একদিকে ডেলিভারি ভ্যান নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে মালিকের নগদ অর্থ দিয়ে ডেলিভারি ভ্যান ক্রয় করায় মালিকানা সত্ত্ব বেড়েছে। তাই ডেলিভারি ভ্যান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমাদের পরের লেনদেনটি ছিল আচ্ছা, ক্লাস 1 এ যারা অ্যাড হয়েছ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস 1 এর এখন ক্লাস হবে না। ক্লাস 1 এর ক্লাসটি হবে মঙ্গলবার। রুটিন একটু চেঞ্জ হয়েছে। দিয়ে দিলে ভালো হতো। রুটিন চেঞ্জ হয়েছে, ওইখানে দেওয়া আছে, একটু কষ্ট করে টিচার্স প্যানেল একটু দেখে নিলে ভালো হবে। মঙ্গলবার ক্লাস হবে? জি, ম্যাথের ক্লাসটা মঙ্গলবার হবে। মানে আজকে আমার একসাথে 3টা ক্লাস, এই জন্য মঙ্গলবারে আমার ম্যাথ ক্লাসটা হবে। রবি, সোম, মঙ্গল 3 দিন থাকবে ম্যাথ ক্লাস। আচ্ছা ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর দেখো আমাদের বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ। বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু পণ্যের পরিমাণ কমে যাচ্ছে, খেয়াল করো এই লেনদেনটি ভালোভাবে। যখন খরচ বৃদ্ধি পায় তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। যখন খরচ হ্রাস পায় অর্থাৎ কমে যায় তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। এই লেনদেনটির ফলে একদিকে দেখো বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পেয়েছে, একদিকে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে। যেহেতু পণ্য উত্তোলন করেছে, ক্রয় হিসাব এই জন্য ক্রেডিট হয়েছে, অর্থাৎ ব্যয় হ্রাস পেয়েছে, এই জন্য মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ একদিকে ডেবিট, অন্যদিকে হবে ক্রেডিট, একদিকে বৃদ্ধি একদিকে হ্রাস। দেখো বিজ্ঞাপন বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় তার ডেবিট, অন্যদিকে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করায় পণ্যের পরিমাণ হ্রাস পায়, তাই ক্রয় হিসাব কি হয়েছে? ক্রেডিট। অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। 18 তারিখে দেখো আমাদের লেনদেনটি ছিল পলাশের নিকট বিক্রয় করা হলো 20,000 টাকা। অর্থাৎ খেয়াল করো লেনদেনে নগদ কথা উল্লেখ নাই। নগদ কথা যদি উল্লেখ না থাকে আমরা ধরে নিব কি এটা বাকিতে হয়েছে, এবং ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম যখন উল্লেখ থাকবে, নগদ কথার পরিবর্তে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, তখন লেনদেনটি বাকিতে হয়েছে এটা ধরে নিতে হবে আমাদের। তাহলে বাকিতে হলে আমাদের দেনাদার সৃষ্টি হবে। দেনাদার আমরা বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছে বাকিতে পণ্য বিক্রয় করব, এই জন্য ওই প্রতিষ্ঠানের নাম কিংবা ব্যক্তির নামটা আমরা ব্র্যাকেটে লিখে দিব। এখানে দেনাদার লিখতে পারো কিংবা প্রাপ্য হিসাব লিখতে পারো। দেনাদার ব্র্যাকেটে দেখো আমরা পলাশ লিখেছি, হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রয়ের ফলে দেনাদার হতে অর্থ আদায়ের অধিকার পাওয়ায় দেনাদার নামক সম্পদ ডেবিট, অন্যদিকে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পাওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট। আমাদের 20 তারিখে লেনদেনটি ছিল ধারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা।
ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় তা ডেবিট। অন্যদিকে ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদারের অর্থ পরিশোধ করতে হবে, তাই দায় বৃদ্ধি পাওয়ায় পাওনাদার হিসাব ক্রেডিট। 25 তারিখে ছিল ব্যাংক চার্জ ধার্য করেছে 1500 টাকা। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ নামক ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক চার্জ হিসাব ধার্য করায় ব্যাংক ব্যালেন্স হ্রাস পেয়েছে, তাই ব্যাংক হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। আর যাবতীয় খরচ হলেই অর্থাৎ খরচ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে, এই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট হয়েছে। 28 তারিখে ছিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে 25,000 টাকা। ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংকের টাকা বেড়ে গেল, যেহেতু নগদ টাকা জমা দেওয়া হয়েছে এই জন্য নগদ সম্পদের পরিমাণ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়েছে। ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়ায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। অন্যদিকে নগদ অর্থ হ্রাস পাওয়ায় নগদান হিসাব ক্রেডিট। 29 তারিখে লেনদেনটি ছিল আমাদের ব্যাংক মানে নগদ অর্থ উত্তোলন করা হয়েছে ব্যাংক হতে উত্তোলন হচ্ছে 15,000 টাকা। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে কারবারে নগদ টাকা আসছে, সম্পদের পরিমাণ বেড়ে গেল। পাশাপাশি ব্যাংকের টাকা অর্থাৎ ব্যাংকের টাকা কমে যাওয়াতে সম্পদ হ্রাস পেয়েছে ব্যাংক হিসাবে, এই জন্য কি হলো? ক্রেডিট হলো। ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক ব্যালেন্স হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ নেওয়া হয়েছে 20,000 টাকা ব্যাংক থেকে, তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক ঋণ নেওয়াতে কারবারে নগদ অর্থ আসছে, সম্পদ বেড়ে গেছে, এই জন্য নগদান হিসাব ডেবিট হলো। পাশাপাশি ঋণ নেওয়াতে দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্রেডিট। আমাদের ব্যাখ্যাটা খেয়াল করো। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে ঋণ নেওয়ায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট এবং ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে, দায় বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক ঋণ হিসাব হবে, তাই ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। 31 তারিখে দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে 10,000 টাকা। নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদারের নিকট থেকে নগদ অর্থ পাওয়ায় নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট এবং দেনাদার নামক সম্পদ হিসাব হ্রাস পেয়েছে, তাই দেনাদার হিসাব ক্রেডিট। এভাবে আমরা কারণ সহ ব্যাখ্যা লিখব। সবাই বুঝতে পেরেছ? কারণ সহ এখানে জি ব্যাখ্যা ম্যাম। কথাটা লিখে নাই, কারণ সহ ব্যাখ্যা করো, এরকম হলে আমরা এই লেখা এভাবে সমাধান করব। মেসার্স লাবণী এন্ড কোম্পানির সমীকরণ পদ্ধতি লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। সমীকরণ পদ্ধতিতে ছকটা খেয়াল করো। ছকটা হবে কি? তারিখ, সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। এখানে দেখো 2020 জানুয়ারি 1 নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। সমীকরণ পদ্ধতিতে যেহেতু আমাদের সমীকরণটা কি? A = L + E, তাহলে A হচ্ছে সম্পদ, L দায়, আর E হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। তার নগদান হিসাব দেখো, সম্পদ বৃদ্ধি পেয়েছে, মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 5 তারিখে লেনদেনটি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা লিখেই নেই। অফিস সবাই একটু করো। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট।
60,000 টাকা। এখানে কি হবে বলো তো? কারণটা কি? কেন অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট? তোমাদের মধ্যে কে বলতে পারবে? মিস সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। ভেরি গুড, ধন্যবাদ। সম্পদ বৃদ্ধি বৃদ্ধি সম্পদ হ্রাস। নয় তারিখে লেনদেনটি হচ্ছে আমাদের কি হবে? ডেলিভারি ব্যান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 20,000 টাকা। ডেলিভারি ব্যান হিসাব ডেবিট, মূলধন মূলধনী হিসাব ক্রেডিট। $20,000 টাকা। এখন কারণটা বলো, কেন ডেলিভারি ব্যান হিসাব ডেবিট হলো, কেন মূলধন হিসাব ক্রেডিট হলো? একটু দ্রুত বলো। সম্পদ বৃদ্ধির মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ভেরি গুড। সম্পদ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। চোদ্দ তারিখে দেখো বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 5,000 টাকা। বলো এখন বিজ্ঞাপন কেন ডেবিট, ক্রয় হিসাব কেন ক্রেডিট? বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ডেবিট। আর যেহেতু পণ্য উত্তোলন করেছে, বিজ্ঞাপনের প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করা হয়েছে, এই জন্য কি হয়েছে? ক্রয়ের পরিমাণ কমে গেছে, ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে আর ব্যয় হ্রাস পেয়েছে। ব্যয় বৃদ্ধি, ব্যয় হ্রাস। 18 দেনাদার পলাশ হিসাব ডেবিট,
দেনাদার কলার হিসাব ডেবিট, আমরা এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে পরের অঙ্কগুলো আমরা করতে পারবো। কে বলতে পারবে দেনাদার কেন ডেবিট হলো, বিক্রয় কেন ক্রেডিট হলো? একটু দ্রুত বলতে হবে। তোমাদের মধ্যে কে বলতে পারবে দেনাদার কেন ডেবিট, বিক্রয় কেন ক্রেডিট? কেউ পাচ্ছ না? সম্পদ বৃদ্ধি আর আয় বৃদ্ধি। ভেরি গুড। সম্পদ বৃদ্ধি, বাকিতে পণ্য বিক্রয়ের ফলে কি হয়েছে? দেনাদার নামক সম্পদ সৃষ্টি হয়েছে, তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে এজন্য ডেবিট, আর আয় বৃদ্ধি পেয়েছে এজন্য ক্রেডিট। সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। তারপর ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট কেন হয়েছে? কে বলতে পারবে তোমাদের মধ্যে কেন ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট হয়েছে? বলো। ব্যয় বৃদ্ধি আর দায় বৃদ্ধি। আবার বলো, একটু আবার বলো। ব্যয় বৃদ্ধি আর দায় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি আর দায় বৃদ্ধি। ধন্যবাদ। ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট ব্যয় বৃদ্ধি পেয়েছে আর দায় বৃদ্ধি পেয়েছে, যেহেতু পাওনাদারের টাকা আমাদের কি করতে হবে? পরিশোধ করতে হবে। দায় বৃদ্ধি। আচ্ছা, 25 তারিখে দেখো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা কি হবে বলো? কেন ব্যাংক চার্জ হিসাব ডেবিট হলো, ব্যাংক হিসাব ক্রেডিট হলো? ব্যাংক চার্জ হিসাব ডেবিট, কারণ খরচ বৃদ্ধি পেয়েছে। আমরা ব্যাংক চার্জ যখন কেটে রাখি, আমরা ব্যাংকে গিয়ে নগদ টাকা দেই না, ব্যাংকে যে ব্যালেন্স থাকে সেখান থেকে চার্জটা কেটে নেয়। তখন কি হয়? ব্যাংকে যে ব্যালেন্স আছে সেটার পরিমাণ কমে যায়, অর্থাৎ ব্যাংকে যে টাকাটা আছে আমাদের সেই টাকার পরিমাণটা কমে যায়। তাহলে সম্পদ হ্রাস পায়, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যায়, আর খরচ বৃদ্ধি পায়, এই জন্য ব্যাংক চার্জ হিসাব কি হচ্ছে? ডেবিট হচ্ছে। আমাদের কত টাকা? 1500। 1500। ব্যয় বৃদ্ধি, পাশাপাশি কি হচ্ছে? সম্পদ হ্রাস। 28 তারিখ ব্যাংকে জমা দেওয়া হয়েছে টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন ডেবিট, কেন ক্রেডিট? একটু দ্রুত বলো প্লিজ, আমি পরের অঙ্ক নিয়ে আলোচনা করব। কে বলতে পারবে?
আমি কিন্তু একটু আগে ক্লাসে আলোচনা করেছি ক নম্বর প্রশ্নে যখন সমাধানটা করেছি। বলো। মিস সম্পদ হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, দুইটিই হয়েছে, সম্পদ হ্রাস হয়েছে, বৃদ্ধি হয়েছে। দেখো ব্যাংকে টাকা জমা দেওয়াতে আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ আমাদের সম্পদ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। কারবার থেকে নগদ অর্থ চলে গিয়েছে, ব্যাংকে টাকা জমা দিতে কারবার থেকে নগদ অর্থের পরিমাণ কমে গেল, অর্থাৎ সম্পদ কি হলো, হ্রাস পেল। তারপর দেখো ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে, আমাদের লেনদেনটি ছিল, একটু লেনদেনটি খেয়াল করো। ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা, এটা হবে 25। বলো এটা কি হবে? কেন নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হলো? মেয়েরা একটু খেয়াল করো, যখন টাকা জমা দিয়েছি ব্যাংকে তখন আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেল, তখন সম্পদ বৃদ্ধি পেল, ব্যাংক হিসাবে এই জন্য ডেবিট হয়েছে। যেহেতু ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে আমার নগদ অর্থ চলে গেছে কারবার থেকে, তার নগদ টাকার পরিমাণ কি হয়ে গেল, কমে গেল, সম্পদ কি হলো, হ্রাস পেল, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে যখন আমি ব্যাংক থেকে টাকা উঠাবো তখন কি হচ্ছে, কারবারে নগদ টাকা আসছে, নগদ টাকা আসলে কি হলো, নগদান হিসাব ডেবিট হলো, অর্থাৎ সম্পদের পরিমাণ বেড়ে গেল। ব্যাংক থেকে যেহেতু টাকা উঠানো হয়েছে তাহলে আমার ব্যাংকে যে টাকা আছে সেই টাকার পরিমাণ কি হয়ে গেল, কমে গেল, ব্যাংকে টাকার পরিমাণ। এই জন্য কি হলো, ব্যাংকে টাকার পরিমাণ কমে যাওয়াতে সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হলো। বুঝতে পেরেছো? কথা বলো। জি মিস। প্লিজ একটু মনোযোগ হও, আর না পারলে আমি বারবার বলছি যখন যেটা বুঝবে না প্লিজ জিজ্ঞেস করো। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এটাও সম্পদ বৃদ্ধি পেয়েছে, একদিকে, আরেকদিকে সম্পদ হ্রাস পেয়েছে। দেখো 30 তারিখে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। কেন নগদ হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, বলো। মিস সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং পাওনাদার সৃষ্টি হয়েছে। পাওনাদার, ব্যাংক ঋণ, দায় বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ মিস ব্যাংক, নগদান মানে নগদ হ্যাঁ বলো, নগদ সম্পদ টাকা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, হ্যাঁ কারবারে সম্পদ নগদ বৃদ্ধি টাকা পেয়েছে। আসছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ তারপর আর ব্যাংক ঋণ যেহেতু নিচ্ছে তো মিস একটা পাওনাদার সৃষ্টি হয়েছে, মানে পাওনাদার না, দায় বাকিতে, বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ দায়, ভাষাটা কি হবে, বাকিতে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়, ওটা পাওনাদার হিসাব। আর এখানে ব্যাংক ঋণের ফলে তোমার কি হয়েছে, দায়টা বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে, দায়। হ্যাঁ এখানে হচ্ছে দায় বৃদ্ধি পেয়েছে, কারণ ব্যাংকের টাকাটা তোমার কি করতে হবে, পরিশোধ করতে হবে, এই জন্য কি হলো, দায় বৃদ্ধি পেয়েছে। তারপর দেনাদারের কাছ থেকে পাওয়া গেল টাকা, নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব হিসাব ক্রেডিট। 10,000 টাকা পাওয়া গেছে। কেন নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট? মিস সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং দেনাদার সম্পদ হ্রাস, দেনাদার Very থেকে good. পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, সম্পদ হ্রাস। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে কি হলো, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়াতে আমাদের কারবারে নগদ টাকার পরিমাণ বেড়ে গেল, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদের হিসাব ডেবিট,
পাশাপাশি দেনাদারের কাছ থেকে টাকা পাওয়াতে কি হচ্ছে, দেনাদারের পরিমাণ কমে গেছে, অর্থাৎ কি হয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। একদিকে সম্পদ বৃদ্ধি পেল, অন্যদিকে সম্পদ হ্রাস পেল। এই যে আমরা যে এতক্ষণ খ প্রশ্নটা করলাম, খ প্রশ্নটা যদি সঠিকভাবে করা হয় তাহলে যে গ প্রশ্নের উত্তরটা আছে টেবুলার ছক a = l + e, সেটা তোমার সঠিক হবে এবং সহজ হবে। দেখো এখানে গ প্রশ্নে ছিল উক্ত লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে দেখানো হলো, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে a = l + e, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। দেখো এখানে জানুয়ারি 1 তারিখে আমাদের নগদ টাকা আসছে 1 লাখ টাকা, নগদের ঘরে 1 লাখ, মালিকানা সত্ত্বের ঘরে 1 লাখ, মূলধন আনায়ন আমাদের মন্তব্য। উদ্বৃত্ত কি, আমাদের উদ্বৃত্ত নগদে 1 লাখ টাকা আর হচ্ছে মালিকানা সত্ত্বে 1 লাখ টাকা। 5 তারিখে আমাদের অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে, দেখো অফিস সরঞ্জামের ঘরে 60,000 টাকা, পাশাপাশি দেখো নগদ টাকা কি হয়েছিল, হ্রাস পেয়েছিল। দেখো মাইনাস, আমরা কি করব, এখানে মাইনাস চিহ্ন না দিয়ে ব্র্যাকেটে দিব, তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। অনেক সময় আমরা ব্র্যাকেটে ইন্ডিকেট করে দিলে ব্র্যাকেটে মানে হচ্ছে এটা মাইনাস, কেউ মাইনাস চিহ্ন দিয়েও লিখতে পারো, কেউ ব্র্যাকেটে দিয়ে লিখতে পারো। তাহলে মাইনাস হচ্ছে কত, 60,000 টাকা, এটা আমি ব্র্যাকেটে রেখেছি। তাহলে দেখো অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এই জন্য এটা প্লাস, আর নগদ টাকা কমে গেছে এই জন্য এটা মাইনাস। এখন দেখো আমাদের উদ্বৃত্তটা কি, 1 লাখ টাকা থেকে 60,000 টাকা মাইনাস করলে হচ্ছে 40,000 টাকা, আর অফিস সরঞ্জাম হচ্ছে 60,000 টাকা, আর মালিকানা সত্ত্ব 1 লক্ষ টাকা। এখানে দেখো অন্যান্য লেনদেনে কোনো প্রভাব পড়েনি আমাদের এখন পর্যন্ত, এই যে হিসাবে নামগুলো আছে এখানে আমরা এখন পর্যন্ত কোনো লেনদেন আসেনি। তারপর দেখো 9 তারিখে আমাদের ছিল ডেলিভারি ব্যান ক্রয় করা হয়েছে, আমাদের ছিল কি ডেলিভারি ব্যান হিসাব ডেবিট, মালিকের নিজস্ব টাকা দিয়ে নিয়ে আসছে, এই জন্য মূলধন হিসাব কি ছিল, ক্রেডিট। দেখো ডেলিভারি ব্যানের এখানে 20,000 টাকা, মালিকানা সত্ত্বের এখানে 20,000 টাকা। আমরা মন্তব্য কি লিখছি, অতিরিক্ত মূলধন আনায়ন, আমরা এখানে লিখতে পারি অতিরিক্ত মূলধন আনায়ন। তারপর কি দেখো তাহলে উদ্বৃত্ত কি, নগদ 40,000 টাকা। আমাদের এই লেনদেনে শুধু দুই দিকে, প্রত্যেকটা লেনদেনে তো দুই দিকে প্রভাব পড়ে, এখানে শুধু ডেলিভারি ব্যানে প্রভাব পড়েছে, মালিকানা সত্ত্বে প্রভাব পড়েছে, অন্যান্য লেনদেনে কিন্তু কোনো প্রভাব পড়েনি। যেহেতু প্রভাব পড়েনি তাই যা ব্যালেন্স ছিল তাই আসবে। 40,000 টাকা নগদে, অফিস সরঞ্জাম 60,000 টাকা, ডেলিভারি ব্যান নতুন ভাবে উদ্বৃত্ত হিসাবে আসছে 20,000 টাকা, আর এখানে দেখো মালিকানা সত্ত্বে 1 লক্ষ টাকা ছিল, অতিরিক্ত মূলধন আনাতে 20,000 টাকা। এখন দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদের ব্যালেন্স হয়েছে 1,20,000 টাকা। তারপর 14 তারিখে আমাদের লেনদেন ছিল বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ। খেয়াল করো, একদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছিল আর একদিকে ব্যয় হ্রাস পেয়েছিল বিজ্ঞাপন খরচের ফলে। ব্যয় বৃদ্ধি পেলে কি হচ্ছে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, দেখো মাইনাস করেছি 5,000 টাকা, ঠিক ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, দেখো প্লাস করেছি 5,000 টাকা। অন্যান্য লেনদেনে কোনো প্রভাব পড়েনি, তাই ব্যালেন্স যা আছে তাই বসবে। দেখো নগদে 40,000 টাকা, অফিস সরঞ্জামে 60,000 টাকা, ডেলিভারি ব্যানে 20,000 টাকা। আর এখানে দেখো মালিকানা সত্ত্বে একবার প্লাস একবার মাইনাস হওয়াতে 5,000 টাকা, দেখো তাহলে 1,20,000 টাকায় উদ্বৃত্ত হিসাবে আসছে, কারণ 5,000 টাকা একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে, এই জন্য টাকার কোনো পরিবর্তন হয়নি। 18 তারিখে আমাদের ছিল বাকিতে পণ্য বিক্রয়, পলাশের নিকট দেনাদার বৃদ্ধি পেয়েছে, দেখো 20,000 টাকা, বাকিতে বিক্রয় হওয়ার ফলে কারবারে আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে কি হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য দেখো 20,000 টাকা মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে গেল। এখন দেখো উদ্বৃত্ত আমাদের নগদ 40,000, অফিস সরঞ্জাম 60,000, ডেলিভারি ব্যান 20,000, নতুন ভাবে দেনাদার হিসাবে আসছে 20,000 টাকা, আর মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাওয়াতে 1,20,000 টাকার সাথে 20,000 টাকা যোগ হয়ে হলো 1,40,000 টাকা। জানুয়ারি 20 তারিখে দেখো আমাদের ক্রয় হিসাবে আসছে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, দেখো বাকিতে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার সৃষ্টি হয়েছে, দেখো পাওনাদার হচ্ছে 10,000 টাকা, যেহেতু ক্রয় হয়েছে খরচ বৃদ্ধি পাওয়াতে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, দেখো মাইনাস হচ্ছে কত, 10,000 টাকা। তাহলে আমাদের উদ্বৃত্ত কত, অন্যান্য লেনদেনে যেহেতু প্রভাব পড়েনি যা আছে আমরা সেটাই বসাবো। পাওনাদার নতুন ভাবে হবে উদ্বৃত্ত 10,000,
আর আমাদের মালিকানা সত্ত্ব ছিল 1,40,000, সেটা থেকে 10,000 টাকা মাইনাস করে আমরা পাবো কত? 1,30,000 টাকা। তারপর আমাদের 25 তারিখে ছিল ব্যাংক চার্জ। ব্যাংক চার্জে কি খরচ বৃদ্ধি পেয়েছে একদিকে, আর দিকে আমাদের ব্যাংকের টাকার পরিমাণ, অর্থাৎ ব্যাংকে যে টাকা ছিল ব্যালেন্স, সেটার পরিমাণ কমে গেছে। এই জন্য দেখো মাইনাস, ব্যাংকের গড়ে মাইনাস হচ্ছে 1,500 টাকা। যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বের পরিমাণও কমে যাবে, এই জন্য দেখো মাইনাস হচ্ছে কি 1,500 টাকা। অন্যান্য লেনদেনে যেহেতু কোনো প্রভাব পড়েনি, যা আছে তাই ব্যালেন্স বসবে। নতুন ভাবে আসছে ব্যাংকের মাইনাস 1,500। 1,30,000 টাকা মালিকানা সত্ত্ব ছিল, যেহেতু খরচ বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব কমে গেছে 1,500 মাইনাস হওয়াতে এখন হচ্ছে কত? 1,28,500। 28 তারিখে আমাদের ছিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংকে টাকার পরিমাণ দেখো বেড়ে গেছে 25,000। পাশাপাশি দেখো ব্যাংকে টাকা জমা দেওয়াতে নগদ টাকার পরিমাণ কমে গেছে 25,000, দেখো মাইনাস 25,000। অন্যান্য লেনদেনে কোনো প্রভাব পড়েনি। এখন আমাদের উদ্বৃত্ত কি? নগদ 40,000 টাকা থেকে 25,000 টাকা মাইনাস করে থাকবে কত উদ্বৃত্ত? 15,000 টাকা। অন্যান্য লেনদেনে যা আছে তাই বসবে 60,000, 20,000, 20,000। এখানে দেখো ব্যাংকে 1,500 মাইনাস ছিল, এখন জমা দেওয়া হয়েছে 25,000। 25,000 টাকা থেকে 1,500 মাইনাস হলে থাকবে কত ব্যাংক ব্যালেন্স? 23,500। পাওনাদার 10,000 টাকা আছে, মালিকানা সত্ত্বে 1,28,500, যা ছিল তাই। কারণ এই লেনদেনের ফলে একদিকে শুধু ব্যাংকের টাকা কমেছে, অন্যদিকে ব্যাংকের টাকা বেড়েছে, নগদ টাকার পরিমাণ কমেছে। তারপরে হচ্ছে দেখো ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, নগদ টাকা দেখো বেড়ে গেছে 20,000 টাকা, পাশাপাশি ব্যাংক ঋণের পরিমাণও বেড়ে গেছে 20,000 টাকা। অন্যান্য লেনদেনে কোনো প্রভাব পড়েনি। তাহলে দেখো নগদ টাকার পরিমাণ 30,000 টাকা ছিল, 20,000, এখন উদ্বৃত্ত হচ্ছে আমাদের 50,000 টাকা। আর 60,000, 20,000 এখানে যা আছে তাই, শুধুমাত্র দেখো ব্যাংক ঋণ 20,000 টাকা নতুন ভাবে উদ্বৃত্ত হিসাবে আসছে। আমাদের লাস্ট একেবারে ছিল 31 তারিখে দেনাদারের কাছ থেকে পাওয়া গেছে, তাহলে নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে। নগদের ঘরে দেখো 10,000 টাকা, পাশাপাশি আমাদের দেনাদারের পরিমাণ কমে গেছে 10,000 টাকা। একদিকে সম্পদ হ্রাস, অন্যদিকে কি হলো? সম্পদ বৃদ্ধি। এখন দেখো আমাদের উদ্বৃত্ত কত? 50,000 আর 10,000 কত হলো? 60,000 টাকা নগদ। এখানে 60,000, 20,000, 20,000 থেকে 10,000 টাকা মাইনাস করে দেনাদার হচ্ছে 10,000, এখানে 8,500 ব্যাংকের, এখানে পাওনাদার হচ্ছে 10,000, ব্যাংক ঋণ হচ্ছে 20,000, মালিকানা সত্ত্ব হচ্ছে 1,28,500। এখন আমাদের কি করতে হবে? সম্পদ দেখো 60,000, 60,000 1,20,000, তারপর হচ্ছে 20,000 1,40,000, 10,000 1,50,000, 8,500 1,58,500 মোট সম্পদ। ঠিক পাশাপাশি দেখো দায় 10,000, 20,000, 30,000 আর 1,28,500, এই হচ্ছে 1,58,500। তাহলে আমাদের সম্পদ ইকুয়াল টু দায় যোগ মালিকানা সত্ত্ব মিলে গেল, অর্থাৎ ইকুয়াল টু L প্লাস E। সবাই বুঝতে পেরেছো? জি মিস। এই অঙ্কটা, আজকে যে অঙ্কটা বাড়ির কাজ গত ক্লাসে ছিল, এটা এখন এই অঙ্কটা সুন্দরভাবে করে প্রত্যেককে আমার মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দাও। 2-1 জন পাঠাও, বাকিরা আসলে অঙ্কটা পাঠাও না, এটা খুব দুঃখজনক। শুধুমাত্র তোমাদের সাথে দেখা হচ্ছে না, বাকি সব কিন্তু ক্লাসের মতোই হচ্ছে, অনলাইন ক্লাস। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি। একটু স্ক্রিনশট করে পাঠিয়ে দিও, আমি চেক করে দিব। দেখো যশোর বোর্ডে দেখো 2000, এটা একটু স্ক্রিনশট নাও, এই অঙ্কটা তোমরা করবে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ইসলাম বেকারি